ট্রান্সফার মার্কেট শেষের দিকে, আর ট্রান্সফার মার্কেটের নিউজ এবার জমে উঠেছে বস, এবার একদম জমে উঠেছে। কারণ যতক্ষণ না এই সাসপেন্সগুলো থাকছে না, ততক্ষণ কথাবার্তা হচ্ছে, সাইন হয়ে যাচ্ছে, বড় কোনো ট্রান্সফারের কোনো নিউজ নেই, মেরে ট্রান্সফার মার্কেট গেছে যদিও, কিন্তু এবার জমে উঠেছে। জুলাই থেকে টানার চেষ্টা করার পর উগারতে সাইন হয়ে গেছে ইউনাইটেডে। সো ইউনাইটেডের যেটা ফ্যাব্রিজিও রোমানো যা বললেন তাতে, যে ইউনাইটেড কোনো সেকেন্ড অপশন থার্ড অপশনের দিকে যায়নি, মানে ফার্স্ট অপশন সেকেন্ড অপশন থার্ড অপশন ফোর্থ ফিফথ যা অপশন সবই ইউনাইটেডে এটাই ছিল যে আমাদেরকে উগার থেকে সাইন করাতে হবে। এবার সময় বলবে যে এই সাইনিংটা কতটা বেটার কি না। তবে হ্যাঁ, অবশ্যই ইনিওস যেভাবে এখনো অবধি চলছে, যে ট্রান্সফার পলিসি নিয়ে চলছে, তাতে বোঝা যাচ্ছে যে একটা পরিকল্পনা আছে। তো দেখুন, 10টা প্লেয়ার সাইন হলে 6টা ভালো হবে, 4টে খারাপ হবে, এটা তো পার্ট অফ দ্য গেম। কিন্তু এখন এটাই দেখার যে কারণে উগার থেকে নেওয়া সেটা কতটা ফুলফিল করা যায়। বাট যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি এখন নজর ঘুরে গেছে সেটা হচ্ছে স্যানচো কোথায় যাবে, যেটা এই মুহূর্তে একদম বড় সোর্স। ডেভিড অনস্টেইনও বলছে, মিরর বলছে, মার্কা বলছে, ফ্যাব্রিজিও রোমানো যদিও এখনো সেইভাবে বলেনি, কিন্তু একটা কথাবার্তা উঠে এসছে যে একটা হিউজ চান্স জর্ডান স্যানচো চেলসিতে, রহিম স্টার্লিং ম্যানচেস্টার ইউনাইটেড। এবার এই ট্রান্সফারটা নিয়ে যে মেন কথাগুলো উঠে দাঁড়িয়েছে তার মধ্যে প্রথম সেটা হচ্ছে 24 বছর বয়সী একটা প্লেয়ারকে আমরা ট্রান্সফার করে দিচ্ছি একটা 29 বছর, যে ডিসেম্বরে 30 হয়ে যাবে এমন প্লেয়ারের জন্য। এটা কতটা রিয়েলিস্টিক, কতটা স্মার্ট এই ব্যাপারটা। এখন যদি এই ট্রান্সফার রিউমার্স যদি এটাকে নিয়ে ডিপ চিন্তা করা যায়, ঠিক আছে, তাহলে সবার প্রথমে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে রহিম স্টার্লিং এর ব্যাপারে পরে আসছি, বাট স্যানচো কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডে সাকসেসফুল নয়। যতদিন সে ইউনাইটেডে খেলেছে একটা সেই মানে চোখ ধাঁধানো 1-2 পারফরমেন্স ছাড়া স্যানচো কিন্তু কনসিস্টেন্ট নয়। আমার ব্যক্তিগতভাবে স্যানচোর খেলা দেখে যেটা বরাবর মনে হয়েছে যে কোথাও না কোথাও স্যানচো ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাটেরিয়াল নয়। হয়তো হয় কিছু কিছু প্লেয়ার পার্টিকুলার একটা লিগে খেলতে পারে না। আমি জানি না যদি এই ট্রান্সফারটা হয়, স্যানচো চেলসিতে যায়, চেলসিতে স্যানচো কতটা প্লে টাইম পাবে, পেলেও সাকসেসফুল হতে পারবে কিনা, সো এটা তো সময় বলবে। বাট এখন যে প্রশ্নটা করা হচ্ছে যে চেলসি যদি স্যানচোকে নেয় আর তার বদলে যদি একটা সোয়াপ ডিল হয়, যেটা শোনা যাচ্ছে যে সোয়াপ ডিল একটা প্লেয়ার না 2টো প্লেয়ারও হতে পারে, সেটা হচ্ছে চিলওয়েলের সাথে স্টার্লিং, আর তার সঙ্গে কি দর কষাকষি কি ব্যাপার থাকবে সেটা দেখে। কিন্তু এখন মেন প্রশ্ন যেটা উঠছে যে চেলসি স্টার্লিং এর সঙ্গে যে সোয়াপটা করছে, মানে ইউনাইটেড স্টার্লিংকে কিনছে, এই বিষয়টা ইউনাইটেডের জন্য কতটা প্রফিটেবল, কতটা ফ্রুটফুল, বা আদৌ এটা সেন্সিবল কিনা। দেখুন, ফুটবল যেটুকু দেখে বুঝি তাতে ফুটবল কিন্তু সবসময়, যদিও এটা বলা হয় যে 24 বছর 25 বছর বয়সের প্লেয়ারদের না কিনে একটা 29 বছরের বুড়ো, ফুটবল এখন আর ওই জায়গায় নেই। অ্যাট দ্য এজ অফ 29 এক সময় দেখা গেছে, এর আগেকার দিন তখন কিন্তু বড় বড় প্লেয়াররা রিটায়ারমেন্টের দিকে চলে যেত। এখন কিন্তু সেটা নেই। আপনি এর জন্য অনেক 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 ধরনের আপনি তার এক্সাম্পল এখন পেয়ে যাবেন। রোনাল্ডো বলুন, মেসি বলুন, জলাটান বলুন, এদিকে আপনার ক্রুজ, মডরিচ, তো প্রচুর প্লেয়ার আছে যারা আফটার 30 একটা যেন আলাদা করে নিজেদের খেলার একটা আলাদা ডাইমেনশন খুঁজে পায়। আমি কয়েকটা ব্যাপারে অবশ্যই একমত যে ফিনিশিং প্রোডাক্ট বা এন্ড প্রোডাক্টে মেবি স্টার্লিং একটু পিছিয়ে, মেবি, কিন্তু যে স্টার্লিংকে আমরা ম্যানচেস্টার সিটিতে খেলতে দেখেছি, সেই স্টার্লিং একটা সিজন খারাপ খেলার ফলে, তাও যার লাস্ট সিজনে 12খানা গোল, যেটাকে বলে, আমি টার্মটা ভুলে যাচ্ছি, এই একটা সমস্যা আমার, আমি সঠিক সময় টার্মগুলো ভুলে যাই। তো
12টা আই থিঙ্ক গোল অ্যাসিস্ট ছিল সব মিলিয়ে চেলসিতে, 12টা টোটাল। আর এমন একটা সময়ে চেলসিতে স্টার্লিং খেলেছে বেশিরভাগ সময়টা যখন চেলসির অ্যাজ এ ক্লাব খুব একটা আনস্টেবল সিচুয়েশনে ছিল, তেমন একটা স্টেবল ছিল না। ম্যানেজার চেঞ্জ, বারবার ম্যানেজার চেঞ্জ, দেন মানে ম্যানেজার চেঞ্জ হওয়ার পর যাকে নিয়ে আসা হয়েছিল সেই ম্যানেজারকে আবার স্যাক করা, তো এরকম ঘটনা ঘটতে থেকেছে। তো সেখানে একটা প্লেয়ারের পক্ষে, শুধু একটা কেন, ম্যাক্সিমাম প্লেয়াররাই পারফর্ম করতে পারেনি। দেন লাস্ট সিজনে একটু খারাপ ফর্ম গেছে, অবশ্যই একটু খারাপ ফর্ম গেছিল, বাট এমনও নয় যে যেখানে তাকে পুরোপুরি এটা বলে দেওয়া যাবে যে ফিনিশড। আমরা খুব ইজিলি বলে দিই ফিনিশড। একটা প্লেয়ারের কেরিয়ারের, ধরুন একটা প্লেয়ারের কেরিয়ার যদি হয় 10-12 বছরের, যদি সে 9 বছর বেটার ফুটবল খেলে, তার 3টে বছর খারাপ সিজন যেতে পারে, 3টে খারাপ সিজন তার যেতেই পারে, ঠিক আছে? তো সেখানে আমরা এমনভাবে তাকে বলি ফিনিশড, না না, এটা 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 একটা বায়াসড ওপিনিয়ন। আমার যেটা মনে হয়, আমি ব্যক্তিগতভাবে বলবো, আমার মনে হচ্ছে যদি স্যানচো ভার্সেস স্টার্লিং, মানে স্যানচোর সাথে সোয়াপ হয় স্টার্লিং, আই ডোন্ট থিঙ্ক ইটস আ ব্যাড ট্রান্সফার। আমি বলছি আই ডোন্ট থিঙ্ক ইটস আ ব্যাড ট্রান্সফার, কারণ স্টার্লিং এই মুহূর্তে আমাদের যে সমস্ত উইঙ্গার্সরা আছে, র্যাশফোর্ড ইজ আ ফাস্ট উইঙ্গার বাট নট ডাইনামিক। স্টার্লিং কিন্তু ডাইনামিক কিছু কিছু ক্ষেত্রে। স্টার্লিং এর এন্ড প্রোডাক্ট নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু স্টার্লিং ম্যানচেস্টার সিটি থেকে যেভাবে ডেভেলপ করেছে, সেই স্টার্লিং কিন্তু আদৌ অতটা খারাপ প্লেয়ার নয় যতটা তাকে দেখানো হচ্ছে একটা খারাপ সিজনের জন্য। সো ম্যানচেস্টার ইউনাইটেড, এটা কোথাও লেখা নেই যে আপনাকে সবসময় ওই 24-25 বছরের নিচের প্লেয়ারদেরই কিনতে হবে। এক্সপিরিয়েন্সেরও একটা দাম হয় ভাই। স্টার্লিং কিন্তু সেই এখন এক্সপিরিয়েন্সড, আর যেভাবে স্টার্লিংকে চেলসি থেকে বের করা হচ্ছে, কোথাও না কোথাও স্টার্লিংয়েরও নিজেকে কিছু একটা প্রুভ করার আছে, কিছু একটা প্রুভ করার জন্য একটা আগুন তার মধ্যে থেকে থাকতে পারে, হু নোজ। কারণ স্যানচোর সাথে ইউনাইটেডের যার যাবে না, এটা আমাদের বোঝা হয়ে গেছে। তো খুব খারাপ ট্রান্সফার সোয়াপ কিন্তু এটা হবে না। আর তার সঙ্গে যদি ইউনাইটেড চিলওয়েলকেও অ্যাড করে নেয়, তো একটা কারণ দেখুন, কিছু ভালো রেজাল্ট করতে গেলে ইউ নিড স্কোয়াড ডেপথ, যেটা খুব মানে প্রচন্ড রকম পরিমাণে দরকার, আমি বুঝে গেছি। কারণ র্যাশফোর্ড, গার্নাচো, আমাদ দিয়ালো, অ্যান্টনি, যেই বলুন না কেন, আপনার তাদের পেছনে একটা ব্যাকআপও দরকার, যেমন তাদের ওই পজিশনের জন্য এই কম্পিটিশনটাও থাকা দরকার যে না, আমার অফ ফর্ম, মানে আমি এমন নয় কিন্তু যে আমি সব ম্যাচই ফার্স্ট স্টার্ট করব, অফ ফর্ম হলে আমাকে রিপ্লেস করার জন্য প্লেয়ার আছে। তো সেই দিক থেকে দেখতে গেলে ইট ইজ গোয়িং টু বি আ গুড, নট ভেরি গুড, বাট স্মার্ট। আমার মনে হচ্ছে এটা একটা স্মার্ট মুভ হতে পারে, বাট লেটস সি কি হয়। হু নোজ। লিভারপুল যেমন চিএসআর জন্য যাচ্ছে, চিএসআর যা ফর্ম লাস্ট দুটো সিজনে জুভেন্টাসের হয়ে, তাতে কিন্তু লিভারপুলে তারা চিএসআর জন্য যাওয়া উচিত ছিল না, বাট তারা যাচ্ছে বিকজ হি ইজ এ গুড প্রসপেক্ট। হয়তো স্মার্ট মুভ, 26 বছর বয়স, অলরেডি লিভারপুলের কাছে সেই প্লেয়ার আছে উইংয়ে, বাট চিএসআকে তারা নিচ্ছে কিন্তু কেন? কারণ স্কোয়াড ডেপথ দরকার, যা কম্পিটিশন, যে পরিমাণ ওয়ার্কলোড এক একটা প্লেয়ারকে নিতে হয়, তার জন্য প্লেয়ার দরকার। সো আই থিঙ্ক ইট ইজ গোয়িং টু বি আ গুড স্মার্ট মুভ যদি ইউনাইটেড নেয়, আমার মনে হয়। এর বাইরে ম্যাকটমিনে আফটার লং ইয়ার্স এখন ইউনাইটেড থেকে ট্রান্সফার হয়ে গেছে ন্যাপোলিতে, 30 মিলিয়ন প্লাস অ্যাড-অনস প্লাস কিছু বাই আউট ক্লজ অ্যান্ড থিং কিছু আছে। লুকাকুও চলে গেছে ন্যাপোলি, তো ন্যাপোলি আবার ঘর সাজাচ্ছে। ভিক্টর ওসিমেন কোথায় যাবে, এটা একটা বড় বিষয়। ভিক্টর ওসিমেন কোথায় যাবে, কারণ এখন ওটা নিয়ে সেইভাবে কথা শোনা যাচ্ছে না। এবার যে বিষয়টা নিয়ে একটা লাস্টে ছোট্ট করে কথা বলতেই হবে, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ। লাস্ট দিন আমরা যে খেলাটাতে অ্যাট লাস্ট রিয়াল মাদ্রিদ তাদের প্রথম উইন পেল লিগে। সো ফার্স্ট হাফ নট আপ টু দ্য মার্ক। ফার্স্ট হাফ দেখে তখনও বোঝা যাচ্ছিল যে সেই ব্যালেন্সটা ফার্স্ট ম্যাচে খুঁজে পাওয়াই যায়নি। কোথাও কোথাও মানে একটা মিসিং লিঙ্ক, যেন সেই জুড়ছে কিন্তু জুড়তে পারছে না, কোথাও একটা কানেকশনের লুজ হওয়া, এরকম টাইপের ব্যাপার হচ্ছিল, যেখানে অনেক কিছু হওয়ার মতো সিচুয়েশন তৈরি হচ্ছে কিন্তু হতে পারছিল না। বাট সেকেন্ড হাফে কিন্তু মাদ্রিদ ওয়ার ফার বেটার। বাট হ্যাঁ, যে কথাটা এখন উঠে এসছে, দুটো ম্যাচ হয়েছে, এমবাপে গোল পায়নি, অ্যাসিস্টও পায়নি। সো প্রথম এখন যেটা প্রশ্ন উঠে গেছে, হোয়ার ইজ এমবাপে? কি সাইনিং এটা? অলরেডি কেউ কেউ বলছে ফ্লপ সাইনিং অফ দ্য ইয়ার। ভাই
রুকো যারা, সবার করো। যদি ম্যাচটা ভালো করে দেখেন, এমবাপে হয়তো বা পরে হয়তো কার্লো অ্যানচেলত্তিও পরে এই ম্যাচটার আবার যখন ওরা তো রিপ্লে বা রিভিউ দেখে, তখন ওরা চিন্তা করবে একটা, যে ক্রুজ খুব বাজে সময় রিটায়ারমেন্টটা নিয়েছে, অর ইউ নিড মডরিচ টু প্লে মোর মিনিটস। এমবাপে যেভাবে ইন বিহাইন্ড রান নিয়েছে বারবার, আর আমরা এটা সবাই জানি এমবাপে ইজ এ চিট কোড, নট অনলি EAFC 24 বা ফিফার গেমেতে অনলি নয়, অরিজিনালও এমবাপে ইজ এ চিট কোড। এই মুহূর্তে সব থেকে ফাস্টেস্ট প্লেয়ার, নো ডাউট। তো যতবার এমবাপে ইন বিহাইন্ড রান নিয়েছে, 80% টাইম মাদ্রিদের মিডফিল্ড থেকে তার জন্য কিন্তু সেই বলগুলো যায়নি। একবার দুবার আমি দেখলাম রুডিগার ট্রাই করেছে সেই বিষয়টা। তো কোথাও না কোথাও কার্লো অ্যানচেলত্তিকে একটুখানি ভুরুটাকে এরম করে নিয়ে এই বিষয়টা নজর দিতে হবে, কারণ এমবাপের খেলার যে মেন যে অ্যাসপেক্ট, সেটা হচ্ছে ইন বিহাইন্ডে নেওয়া, বারবার ইন বিহাইন্ড। তো দরকার হলে মাদ্রিদ তো এমনি ডার্টি ফুটবল খেলতে পারে, লং বল ফেলে দিক, প্রবলেম কোথায়? যদি কোনো টিম অপোনেন্ট সেই জায়গাটাকে বারবার ব্লক করে রাখছে, 5 ম্যান ডিফেন্স দিয়ে ব্লক করছে, তো এই লং বল ফেলে দাও, এমবাপে উইল গেট দ্যাট। তার সঙ্গে আপনার কাছে ভিনিসিয়াস আছে, আপনার কাছে রড্রিগো আছে, স্পিডিও আছে। আর্দা গুলার স্টার্ট করেছিল, ইট ওয়াজ নট আ ব্যাড ম্যাচ ফর আর্দা গুলার, ভালো স্টার্টও করেছিল, বাট ব্রাহিম দিয়াজ, এটাই মাদ্রিদের জন্য একটা বড় পজিটিভ জায়গা। ব্রাহিম দিয়াজের মতো প্লেয়ার যখন বেঞ্চ থেকে আসছে, বেলিংহাম ইনজুরিতে আছে, মডরিচ বেঞ্চ থেকে আসছে, সেবায়োস বেঞ্চ থেকে আসছে, ডেপথ খুব ভালো, আর আপনার কাছে যদি এনরিকের মতো একটা মানে একদম ফুটন্ত একটা ট্যালেন্ট যদি থাকে এনরিকের মতো, তাহলে আপনার বেশি কিছু চিন্তা করার কোনো কারণ নেই। কম্বিনেশন আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। হোয়াট আ ব্রিলিয়ান্ট গোল ফ্রম ব্রাহিম দিয়াজ অ্যান্ড হোয়াট আ ব্রিলিয়ান্ট গোল ফ্রম এনরিক। দুর্দান্ত গোল ছিল। সেবায়োসের ডিফেন্স, নিজের ডিফেন্স থেকে বল ক্যারি করে দেন ব্রাহিম দিয়াজকে দেওয়া, ব্রাহিম দিয়াজের ওখান থেকে পাস, এনরিকের একটা হালকা টাচ, নিজের উইক ফুট, ডান পাটা কিন্তু উইক ফুট, তো উইক ফুটেতে অত সুন্দর প্লেসমেন্ট উইথ দ্যাট পাওয়ার। মাদ্রিদ আবার একটা জেম উইদাউট এনি বার্গেন তুলে নিয়েছে। মানে এনরিক, ভিনিসিয়াস, রড্রিগো, এমবাপে, ব্রাহিম দিয়াজ, আর্দা গুলার, দিস টিম ইজ গোয়িং টু ডমিনেট ফুটবল, ইউরোপিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ফর নেক্সট 5 years। চোখ বন্ধ করে 2-4টে ম্যাচ দেখে মাদ্রিদকে, মাদ্রিদ যদি টানা ফেজে ভালো না খেলে, ওটা দেখে মাদ্রিদকে বিচার করে লাভ নেই। মাদ্রিদ কোনোদিনই টানা ফেজে ভালো খেলে না। সো এটাই আজকে রাতে বার্সা আবার নামছে, কারণ মিডউইক লা লিগা ম্যাচেস আছে আজকে। কাল মাদ্রিদ নামবে, কাল নামবে না পরশু নামবে, আমি এটা কিছু। সো লেটস সি ওখানে কি হয়। ট্রান্সফার রিউমার্স গুলো আরো কি কি হচ্ছে দেখা যাক, কারণ এখন আমরা একদম বিজনেস এন্ডে ট্রান্সফার উইন্ডোর, তো এখানে অনেক ধরনের মজার কিছু ট্রান্সফার রিউমার্স আমরা পাবো, অ্যান্ড উই উইল টক অ্যাবাউট ইট নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই গাইস।